স্টোমাটা ওপেন অ্যান্ড ক্লোজ ডিউ টু, ঠিক আছে, অর্থাৎ প্ল্যান্টের যে স্টোমাটাল ওপেন অ্যান্ড ক্লোজ হয়, আমরা সবাই জানি যে দিনের বেলায় ওপেন হয় আর রাতের বেলায় ক্লোজ হয়ে যায়, ঠিক আছে, কিছু ব্যতিক্রমী ছাড়া। তো এর পিছনে কি কারণ রয়েছে দেখো, এখানে চারটি অপশন, একটা সার্কাডিয়ান রিদিম, জেনেটিক লক, প্রেসার অফ গ্যাসেস ইনসাইড দ্য লিভস এবং টার্জার প্রেসার অফ গার্ড সেল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা উত্তর হবে কোনটা, না অপশন ডি একটা, তাই তো, টার্গর প্রেসার অফ গার্ড সেলস। ঠিক আছে, তোমরা সবাই জানো যে একটা স্টোমাটার যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে দুটো গার্ড সেল থাকে এবং তাকে ঘিরে সাবসিডিয়ারি সেলগুলো থাকে। তো এই গার্ড সেল যেটা আমরা দেখতে পাই, এই গার্ড সেলে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোফিল থাকে, যার কারণে এখানে বেসিক্যালি দিনের বেলায় যখন এই সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল গুলো ফটোসিনথেসিস শুরু করে, তখন তোমরা জানো যে এখানে সুগারের যে কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়, যার কারণে পার্শ্ববর্তী যে সেলগুলো থেকে ওয়াটারগুলো অ্যাবজর্ব করে না গার্ড সেলটা। তো যার কারণে সেটা স্ফীত হয়ে যায়, ফুলে যায়, তো মাঝখানে একটা অ্যাপারচার তৈরি হয়। তো তখন কি হয় না, স্টোমাটা ওপেন হয়ে যায়, স্টোমাটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে আমরা সরাসরি হচ্ছে অপশন ডি এর উত্তর করবো, যে টার্গেট প্রেসার ও গার্ড সেল। চলো এবার দেখতে পাচ্ছ যে ফাইটোক্রোম ইজ ইনভলভড ইন, ঠিক আছে, ফাইটোক্রোম একটা পিগমেন্ট, তাই না, তো এটা কোন কাজে এটা ইনভলভ থাকে। একটা দেখো বলছে ফটোট্রপিজম, ফটো রেসপিরেশন, ফটোপিরিয়ডিজম এবং জিওট্রপিজম। তো এখানে আমরা ফাইটোক্রোম যেহেতু বলেছে, তাহলে আমরা এখানে উত্তর করব কোনটা, ফটোপিরিয়ডিজম, তাই তো। তার কারণ দেখতে পাচ্ছ যে ফটোট্রপিজম হচ্ছে দেখো লাইটের প্রেজেন্সে যখন কোনো প্লান্টের যে লিফ বা তোমরা স্টেম বলো, তাদের যে মুভমেন্টটা হয় লাইটের প্রেজেন্সে, তখন তাকে আমরা ফটোট্রপিজম বলি। ফটো রেসপিরেশন তোমরা জানো যে বেসিক্যালি রুবিস্কো যে এনজাইম, এই রুবিস্কো এনজাইমের যে ডুয়াল রোল আমরা দেখতে পাই, তো যার কারণে কি হয় না, বেসিক্যালি এই অক্সিজেনের প্রেজেন্সে যখন আর এই ফটোসিনথেসিস হয়ে থাকে, সেটাকে আমরা ফটো রেসপিরেশন বা সি টু সাইকেল বলি। তো এটাতে কোনো ফাইটোক্রোমের ভূমিকা আমরা দেখতে পাই না। এটা বেসিক্যালি তিনটি সেল অর্গানেল পার্টিসিপেট করে। নাম বলতে পারবে তিনটে সেল অর্গানেল নাম কি কি ফটো রেসপিরেশনে পার্টিসিপেট করে? ক্লোরোপ্লাস্ট, পেরক্সিজোম, মাইটোকন্ড্রিয়া। একদম ঠিক। তো এই তিনটি অর্গানেল পার্টিসিপেট করে, সেখানে আমরা দেখতে পাই যে ফটো রেসপিরেশন হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি জিওট্রপিজম, যেমন আমরা ফটোট্রপিজম দেখলাম লাইটের প্রেজেন্সে হয়, আর এটা আছে গ্রেভিটেশনাল যে ফোর্স, ঠিক আছে, অভিকর্ষ বলের যে অনুযায়ী যদি প্ল্যান্টের মুভমেন্ট আমরা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা জিওট্রপিজম বলি। আর ফটোট্রপিজম হচ্ছে তোমরা জানো যে দিবা দৈর্ঘ্য উপর ভিত্তি করে যে ফ্লাওয়ারিং হয়, ঠিক আছে, প্ল্যান্টের যে ফ্লাওয়ারিং হয়, তো তাতে কিন্তু এই ফাইটোক্রোম এর ভূমিকা আমরা সরাসরি দেখতে পাই। তো এই জন্য অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো এবার কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, হরমোন প্রাইমারিলি কানেক্টেড উইথ সেল ডিভিশন, ঠিক আছে, মানে কোন হরমোন সেল ডিভিশনে হচ্ছে কি তোমার কানেক্টেড থাকে, ঠিক আছে, প্রাইমারি ভাবে। এখানে রয়েছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তোমার হচ্ছে কি এনএ, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, সাইটোকাইনিন এবং জিবারেলিক অ্যাসিড। ঠিক আছে, তো এখানে তোমরা সবাই জানো যে সেল ডিভিশনে যে কাজটা আমরা দেখতে পাই বেসিক্যালি কে করে থাকে, না এখানে সাইটোকাইন, তাই না, সাইটোকাইনিন। সাইটোকাইন হচ্ছে কি তোমার সেল ডিভিশনটা করে থাকে প্রাইমারি ভাবে। আর জিবারেলিনের ক্ষেত্রে তোমরা জানো যে এটা যে সিডে যে ডরমেন্সি থাকে সেটাকে ব্রেকডাউন করে, সিড ডরমেন্সি ব্রেকডাউন করার জন্য হচ্ছে কি তোমার এই তোমার হচ্ছে কি জিবারেলিনের কাজ। আর একটা হচ্ছে তোমরা জানো যে ইন্টারনোড, যেটা ইলংগেশন করে থাকে, ইন্টারনোড ইলংগেশন, ইলংগেশনের জন্য পার্টিসিপেট করে। আর এগুলো হচ্ছে কি তোমরা জানো যে এগুলো তোমার হচ্ছে কি অক্সিনের যে বিভিন্ন টাইপসের হরমোন, তো এরা মেনলি এপিক্যাল ডোমিনেন্স থেকে শুরু করে তার পাশাপাশি পার্থেনোকার্পি রিলেটেড যে সমস্ত মানে কাজগুলো রয়েছে সেগুলোতে এরা পার্টিসিপেট করে থাকে। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, যে কার্বন ডাইঅক্সাইড জয়েন্স দ্য ফটোসিনথেটিক পাথওয়ে ইন ড্যাশ,
তো ফটোসিনথেটিক পাথওয়েতে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি কখন কোথায় জয়েন করে, পিএস1 এ ডার্ক নাকি পিএস2? রিয়াকশন। আচ্ছা, ডার্ক ডার্ক রিঅ্যাকশন। রিয়াকশন। একদম, তোমরা জানো যে স্ট্রোমা বলে একটা পোর্শন থাকে ক্লোরোপ্লাস্টের। তো সেই স্ট্রোমার মধ্যে বিভিন্ন ফটোসিনথেটিক এনজাইম থাকে, যার প্রেজেন্সে এটিপি এবং এনএডিপিএস কে কাজে লাগিয়ে এই CO2 ফিক্সেশন ঘটে, তাই না? এটাকে আমরা অঙ্গার আত্মীকরণ আমরা বলে থাকি। তো সেটা বেসিক্যালি ডার্ক রিঅ্যাকশনে এই কাজটা হয়ে থাকে। চলো, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো। NADP প্লাস ইজ রিডিউস টু NADPH ইন ডেজ। অর্থাৎ NADP আলটিমেট, তোমরা জানো যে এই NADP প্লাস যেটা প্রেজেন্স থাকে প্ল্যান্টের লিফে, তো সেটা কি হয় না তোমার NADP এইচ এ কনভার্ট হয়ে যায়। তো সেটা কোথায় হয়, PS1 এ, নন PS2 তে, সাইক্লিক। নাকি নন সাইক্লিক। সাইক্লিং তোমার কেলভিন সাইকেলে, নাকি নন সাইক্লিক ফটো ফসফোরিলেশন? ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি তোমরা সবাই জানো যে নন সাইক্লিক যে ফটো রেসপিরেশন হয়, ইলেকট্রন যে কেরিয়ার গুলো থাকে একদম শেষ পজিশনে NADP থাকে, তার সঙ্গে H+ যুক্ত হয়ে গিয়ে NADP তোমার H+H+ তৈরি হবে। তো এক্ষেত্রে আমরা অপশন ডি এরটা উত্তর করে আসবো। চলো, কোশ্চেন নাম্বার 6, which one is essential mineral not constituent of any enzyme but stimulates the activity of many enzymes? তো এটা আমরা আগের ক্লাসে যেটা পড়েছিলাম, মানে তোমাদের মিনারেল নিউট্রিয়েন্ট যে পোর্শনটা ছিল, তো সেখান থেকেই কোশ্চেনটা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে যে এমন একটি মিনারেল যেটা এসেনশিয়াল মিনারেল, যেটা বলছে যে দেখো নট কনস্টিটিউয়েন্ট অফ এনি এনজাইমস, কোন এনজাইমের হচ্ছে কি গঠনে আমরা দেখতে পাই না, কিন্তু বিভিন্ন প্রকার এনজাইম অ্যাক্টিভিটিতে কিন্তু এই মিনারেল কি করছে, স্টিমুলেট করছে। তো সেই মিনারেল নামটা আমাদেরকে বলতে হবে। জিঙ্ক রয়েছে, তারপর হচ্ছে তোমার ম্যাগনেস, তোমার হচ্ছে কি ম্যাঙ্গানিজ রয়েছে, ফসফরাস, পটাশিয়াম রয়েছে, আর হচ্ছে কি ম্যাগনেসিয়াম রয়েছে। ঠিক আছে, তো এর মধ্যে কোনটি হবে সঠিক উত্তর বলো? পটাশিয়াম। একদম ঠিকই বলেছো। ঠিক আছে, পটাশিয়াম হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, এবার দেখো, হুইচ ওয়ান ইনক্রিজেস দ্য অ্যাবসেন্স অফ লাইট? ঠিক আছে, হুইচ ওয়ান ইনক্রিজেস দ্য অ্যাবসেন্স অফ লাইট, মানে লাইটের অ্যাবসেন্সে কোনটা ইনক্রিজ করে? আপটেক অফ মিনারেলস, আপটেক অফ ওয়াটার, ইলংগেশন অফ ইন্টারনোড, নাকি এসেন্ট অফ সেল? দেখো, তো এটাও কিন্তু ওই যেটা আমরা মিনারেল নিউট্রিয়েন্ট যেটা আমরা পড়েছিলাম সেখান থেকেই কোশ্চেনটা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনটা রয়েছে যে লাইটের অ্যাবসেন্সে কোনটি ইনক্রিজেস হয়, কোনটা হচ্ছে ঘটে। দেখো, আপটেক অফ মিনারেলস, তো তোমরা বুঝতে পারছো যে মিনারেলের আপটেকটা কিন্তু দিনের বেলা বেশি হবে না, যখন কখন না যখন ট্রান্সপিরেশনটা হবে, তাই না? ট্রান্সপিরেশন পুল তৈরি হবে, তো যার কারণে ওয়াটারের সঙ্গে মিনারেল গুলো বেশি করে অ্যাবজর্ব হবে। অপশন বি রয়েছে দেখো যে আপটেক অফ ওয়াটার, এটাও তো দিনের বেলায় বেশি ঘটবে। ঠিক আছে, তো এটা এই দুটো হবে না। এসেন্ট অফ সেট তোমরা বুঝতে পারছো এটাও দিনের বেলা হবে, কিন্তু এই যে ইলংগেশন অফ ইন্টারনড, এই ফাংশনটা তোমরা জানো যে লাইটের হচ্ছে কি তোমার অ্যাবসেন্সে হয়ে থাকে। ঠিক আছে, কারণ আমরা তোমরা পড়েছো ইথিওলেটেড আর ডিইথিওলেটেড যে প্ল্যান্ট, ঠিক আছে, ডিইথিওলেটেড প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাবসেন্স অফ লাইট ইন্টারনোডের ইলংগেশনটা বেশি হয়, তাই না? তো এই সেই কনসেপ্টের পারপাসে আমরা অপশন সি একটা করবো। ঠিক আছে, চলো নেক্সট। লিফ ফল ক্যান বি প্রিভেন্টেড উইথ দ্য হেল্প অফ ড্যাশ। ঠিক আছে, লিফ ফল ক্যান বি প্রিভেন্টেড হচ্ছে উইথ দ্য হেল্প অফ ড্যাশ, কোনটার হেল্পের জন্য লিফ ফলটা হচ্ছে প্রিভেন্টেড হয়ে যায়? অ্যাবসাইসিক অ্যাসিড, অক্সিন, ফ্লোরিজেন, নাকি সাইটোকাইন? বলো কি হবে? বলো কি হবে, কোনটা হবে লিফ ফলটা প্রিভেন্টেড হয়ে যাবে? অ্যাবসাসিক অ্যাসিড এ হুম, হুম, না বাবা, অ্যাবসাইসিক অ্যাসিডের ক্ষেত্রে লিফ ফল কি প্রিভেন্টেড হয়ে যায়? কাইনিন। সাইটোকাইনিন। সাইটোকাইনিন স্যার। সাইটোকাইনিন, সাইটোকাইনিন দিলে আমরা জানি পাতাগুলো সতেজ হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে কি লিফ, মানে লিফ ফলটাকে হচ্ছে কি তোমার প্রিভেন্টেড করে দেয়। চলো, কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং হরমোনস ক্যান রিপ্লেস ভার্নালাইজেশন? ঠিক আছে, অর্থাৎ বলছে দেখো ভার্নালাইজেশন ব্যাপারটা তোমরা জানো যে কোল্ড
ট্রিটমেন্ট যদি আমরা করি, ট্রিটমেন্ট কার আমরা ট্রিটমেন্ট করব না সিডের, সিডের মানে বীজকে যদি আমরা কোল্ড ট্রিটমেন্ট করি, তাহলে যে ফ্লাওয়ারিং যে পিরিয়ড, যেটা ফ্লাওয়ারিং পিরিয়ড, এটা হচ্ছে কি হয়ে যাবে না রিডিউস হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। রিডিউস হয়ে যাওয়া মানে কি কমে যাবে, মানে একটা প্লান্ট ধরো 3 মাসে তার ফ্লাওয়ারিং সিজন চলে আসে। এবারে যে যদি আমরা ওই সিডটাকে নিয়ে কোল্ড ট্রিটমেন্ট করি, সেই প্রসেসটাকে আমরা বলি ভার্নালাইজেশন, তাহলে সেখানে কি হয় না যে ফ্লাওয়ারিং পিরিয়ডটা কিন্তু তার নর্মাল ফ্লাওয়ারিং পিরিয়ড থেকে রিডিউস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এটা আমরা এই ফ্লাওয়ারিং কে মানে এই প্লান্ট সিডের যদি ভার্নালাইজেশন না করে আমরা কোনো হরমোন যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে সেই ভার্নালাইজেশন প্রসেসটা আমরা হরমোনাল তোমার হচ্ছে দিয়ে তাকে ট্রিটমেন্ট করলে সেই একই কাজে আমরা বা একই রেজাল্ট আমরা পাবো। তো সেই হরমোনটার নাম কি, ঠিক আছে? তো এটা তোমরা সবাই জানো যে জিববেরেলিন। কেন না জিববেরেলিন যদি আমরা প্রয়োগ করি, তাহলে এ কি করে না সি ডরমেন্সিটাকে ব্রেক করে দেয়, সি ডরমেন্সি ব্রেক করে দেয়। তো এর কারণে হচ্ছে কি তাহলে কি হবে, সি ডরমেন্সি যদি রিডিউস হয়ে যায় তাহলে ইজিলি সেটা জার্মেট করে যাবে। তো এই জন্য আমরা ভার্নালাইজেশন না করেও আমরা জিববেরেলিন ট্রিটমেন্ট করিয়ে সি ডরমেন্সিটাকে রিডিউস করে প্লান্টটাকে ইজিলি আমরা জার্মেট করতে পারি, হলে সেটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে সে গ্রো হতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 10, ইন C4 প্ল্যান্টস কেলভিন সাইকেল অপারেটস ইন ডেজ। ঠিক আছে, C4 প্ল্যান্টের ক্ষেত্রে কেলভিন সাইকেল কিভাবে তোমার হচ্ছে কি অপারেটস হয়। তো বলছে দেখো স্ট্রোমা ও বান্ডিল সিট ক্লোরোপ্লাস্ট নাকি গ্রানা ও বান্ডিল সিট তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট, গ্রানা অফ মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং স্ট্রোমা অফ মেসোফিল ক্লোরোপ্লাস্ট। তো এখানে দেখতে পাচ্ছ কেলভিন সাইকেলটা কোথায় হবে। তো তোমরা জানো যে এই C4 প্ল্যান্টের ক্ষেত্রে যে প্ল্যান্টগুলো হচ্ছে কি টেম্পারেট রিজিয়নে জন্মায়, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না এই C4 সাইকেলটা আমরা দেখতে পাই। তো এটা মেনলি হচ্ছে এই C4 সাইকেলটা হচ্ছে কি একটা মানে ইভলিউশনারি ট্রেন্ড বলতে পারো। কারণ এটা করার পিছনে কারণ কি না, এটা করার পিছনে কারণ হচ্ছে কি যেহেতু টেম্পারেট রিজিয়নে থাকে, রুবিস্কো যে এনজাইমটা থাকে, এই টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে সেখানে এর অক্সিজেনেজ প্রপার্টিটা বেশি কাজ করবে। তো এই জন্য C4 প্ল্যান্ট কি করে না ইনিশিয়ালি তার যে তোমার মেসোফিল সেলের যে ক্লোরোপ্লাস্ট, সেখানে একটা স্পেশাল এনজাইমটাকে রিক্রুট করে, তার নাম কি পেপকেজ। তো এই পেপকেজ কি করে না প্রথমে ওয়াটারের সঙ্গে CO2টাকে বাইন্ড করে বাইকার্বনেট তৈরি করে দেয়। তারপরে কি করে পেপকেজ কি করছে না এটা ফসফেনল পাইরুভেটের সঙ্গে রিয়েক্ট করে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে দেয়, যেটা 4 কার্বন যুক্ত, এই জন্য আমরা এটাকে C4 বলি। এবারে পরবর্তীকালে যখন এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যখন ট্রান্সপোর্ট হয়ে গিয়ে বান্ডিল সিটের যে ক্লোরোপ্লাস্টে যাবে, তখন সেখানে পাইরুভিক অ্যাসিড প্লাস CO2 আলাদা হয়ে যায়। তো সেই CO2 এবার কি করে না ওই বান্ডিল সিটের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ঠিক আছে, সেখানে ফিক্সেশন হবে। এবারে কেলভিন সাইকেল মানে তোমরা বুঝতেই পারছো যে CO2 ফিক্সেশন ঘটবে মানে গ্রানা নিশ্চয়ই হবে না, তাহলে গ্রানা বাদ চলে গেল, বাকি পড়ে থাকলো কি এখানে স্ট্রোমা অফ দ্য মেসোফিল ক্লোরোপ্লাস্ট, স্ট্রোমা অফ দ্য বান্ডিল সিট ক্লোরোপ্লাস্ট। তো এই যে এখানে যে স্ট্রোমা অফ দ্য মেসোফিল ক্লোরোপ্লাস্ট বলেছে, তাহলে বুঝতেই পারছো যেটা যেখানে কি হয়েছিল না পেপকেজ এনজাইমের ফাংশন হয়েছিল, তাই তো। তো সেখানে নিশ্চয়ই হচ্ছে কি তোমার কেলভিন সাইকেল হবে না, কারণ সেখানে কেলভিন সাইকেল করা মানে C2 সাইকেল হয়ে যাবে। তো এই জন্য এরা কি হবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, যে C4 প্ল্যান্টের ক্ষেত্রে কেলভিন সাইকেল আমরা দেখতে পাই কোথায় না বান্ডিল সিটের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে তার স্ট্রোমাতে এই C4 সাইকেলের কেলভিন সাইকেলটা আমরা সেখানে দেখতে পাবো। ঠিক আছে, বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো, বুঝতে পারলে? ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো তো? ওকে, তোমরা এবারে দেখতে পাচ্ছ হ্যাঁ সবাই স্যার। নিজেরাই জয়েন করে যাচ্ছ, আমাকে আর জয়েন করাতে হচ্ছে না, ওপেন টু সেটিংটা করে রেখেছি যাতে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 11, দ্য প্রিন্সিপাল পাথওয়ে অফ ওয়াটার ট্রান্সলোকেশন ইন এনজিওস্পার্ম ইজ ড্যাশ। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে এনজিওস্পার্মের ক্ষেত্রে যে ওয়াটার ট্রান্সলোকেশন হয়ে থাকে, তো তার জন্য প্রিন্সিপাল পাথওয়ে কোনটাকে সে ইউজ করছে, সিড সেল নাকি সিড টিউব এলিমেন্ট, জাইলেম ভেসেল সিস্টেম নাকি জাইলেম এন্ড ফ্লোয়েম। তো ওয়াটার ট্রান্সলোকেশনে তো ফ্লোয়েমের কোনো পার্টিসিপেট হবে না, তো আমরা অপশন
ডি এরটাকে আমরা বাদ দিয়ে দিলাম। আমরা জানি যে ওয়াটার ট্রান্সলোকেশনের জন্য জাইলেম পার্টিসিপেট করে। এবার জাইলেমে 4টি উপাদান, তাই না? ট্রাকিয়া, জাইলেম পেরেনকেমা, এবং হচ্ছে তোমার জাইলেম যে হচ্ছে কি তোমার তন্তু ফাইবার। তন্তু তো হুম। সেক্ষেত্রে হচ্ছে কি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিপ সেল বা শিপ টিউব এলিমেন্ট এগুলো তো ফ্লোয়েমেরই পার্ট, তো এগুলো হবে না। বাকি পড়ে থাকলো জাইলেমের ক্ষেত্রে তোমরা জানো যে ভেসেল বা ট্রাকিয়া যেটাকে আমরা বলি, এই ট্রাকিয়ারি সিস্টেম হচ্ছে কি তোমার জাইলেমের ক্ষেত্রে স্পেশালাইজড সেল ফর ওয়াটার ট্রান্সলোকেশন, বিশেষ করে তাদের ক্ষেত্রে এনজিওস্পার্ম ক্ষেত্রে। এবং তোমরা জানো যে এনজিওস্পার্মের ক্ষেত্রে এই ভেসেল যেটা, এটা হচ্ছে এনজিওস্পার্মিক ক্যারেক্টার কে শো করায়, কারণ শুধুমাত্র ভেসেলটা আমরা এনজিওস্পার্মের ক্ষেত্রেই দেখতে পাই। তার আগেও তোমরা জানো যে নিচাম বলে একটা প্ল্যান্ট রয়েছে যেটা জিমনোস্পার্ম, ও ওটার মধ্যে হচ্ছে কি আমরা এই মানে ভেসেলটা আমরা দেখতে পাই। তো এই জন্য আমরা নিটামকে কি বলি, এনজিওস্পার্মিক ক্যারেক্টার আমরা বলি, ঠিক আছে? ওটা জিমনোস্পার্ম হওয়া সত্ত্বেও যেহেতু ভেসেল দেখা যায়, তো এই জন্য আমরা নিটামের মধ্যে এনজিওস্পার্মিক ক্যারেক্টার আমরা দেখতে পাই। এটাও কিন্তু এখান থেকেও একটা কোশ্চেন সেট হয়, মাথায় রাখি। চলো কোশ্চেন নাম্বার 12, ফাইটোক্রোমস আর দেশ। ঠিক আছে, অলরেডি আমরা ফাইটোক্রোমকে দেখলাম যে তোমার ফাইটোক্রোমের ভূমিকাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম উপরে কোশ্চেন গুলোতে। তো এবারে বলছি যে ফাইটোক্রোম জিনিসটা কি। তো অপশন এ বলছে কেমিক্যাল রেগুলেশন অফ ফ্লাওয়ারিং, কেমিক্যাল রেগুলেশন অফ সেকেন্ডারি গ্রোথ, হরমোন রেগুলেটিং গ্রোথ ফ্রম সিড টু অ্যাডাল্টহুড, নাকি রেগুলেটর সিনথেসিস বাই প্লান্টস অ্যান্ড ইনফ্লুয়েন্সিং ফিজিওলজিক্যাল প্রসেস। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি গ্রোথ এবং যে সিড টু অ্যাডাল্টহুড এই দুটো ফাংশন হিসেবে হবে না, বাকি পড়ে থাকলো অপশন এ আর অপশন ডি, তাই না? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার ফিজিওলজিক্যাল প্রসেস ওইটাই হবে। এটা হচ্ছে কি করে না, তোমরা জানো যে রেগুলেটস দ্য সিনথেসিস বাই প্ল্যান্ট, রেগুলেটরস একটা যেটা প্ল্যান্টের দ্বারা সিনথেসিস হয়, এবং বিভিন্ন প্রকার ফিজিওলজিক্যাল যে প্রসেস গুলো রয়েছে সেখানে এই ফাইটোক্রোম কিন্তু কি করে না কাজ করে। ঠিক আছে, চলো এবার দেখো নেক্সট কোশ্চেন, হাইয়েস্ট অক্সিজেন কনসেন্ট্রেশন অফার্স। এটাও খুব ভালো কোশ্চেন। তো কোথায় হচ্ছে কি প্ল্যান্টের কোন পার্টে আমরা অক্সিজেনের কনসেন্ট্রেশনটা আমরা বেশি দেখতে পাই? ইন দ্য গ্রোয়িং টিপস, ইন লিভস, এট দ্য বেস অফ দ্য প্ল্যান্ট অর্গানস, নাকি জাইলেম ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে কোথায় আমরা আহ, এটা হবে গ্রোয়িং টিথ। আহ, কারণ তোমরা জানো যে অক্সিজেনের ক্ষেত্রে কি কাজ করে না, এপিক্যাল ডমিনেন্স করায়। তো এই জন্য হচ্ছে কি তোমার গ্রোয়িং টিপস গুলোতে বেশি পরিমাণে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ইন সয়েল দ্য ওয়াটার অ্যাভেলেবল ফর রুট অ্যাবজর্পশন ইজ ডেস। ঠিক আছে, সয়েলের মধ্যে যে ওয়াটারটা প্রেজেন্স থাকে যেটা কিনা রুট অ্যাবজর্পশনের জন্য অ্যাভেলেবল, তো সেই ওয়াটারটাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ওয়াটার, ক্যাপিলারি ক্যাপিলারি ওয়াটার, ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার। হাইগ্রোস্কোপিক ওয়াটার, কম্বাইন্ড ওয়াটার। তাহলে এখানে বুঝতেই পারছো এটা ক্যাপিলারি ওয়াটার হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ক্যাপিলারি ওয়াটার। ওকে, ক্যাপিলারি ওয়াটার হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরি ফর অ্যাসেন্ট অফ সেল, যেটাকে আমরা বাংলায় রসের উৎস বলি, ইন ট্রি, এটা কি কারণে হয়? তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কি ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরি কোনটা রয়েছে? ক্যাপিলারিটি, নাকি রোল অফ ডিকসন অ্যাটমসফিয়ারিক জলি। প্রেসার, নাকি পালসেটিং অ্যাকশন অফ লিভিং সেল, ট্রান্সপিরেশন পুল, কোহেশন থিওরি অফ ডিকসন এন্ড জলি। ঠিক আছে, তাহলে তোমরা জানো যে এসেন্ট অফ শেপের ক্ষেত্রে ডিকসন ও জলি নামটা কিন্তু তোমরা শুনেছো সবাই। তো এখানে ট্রান্সপিরেশন পুল এবং কোহেশন থিওরি, যেটা ডিকসন এবং জলি দ্বারা এস্টাবলিশ করা, এই থিওরিটাই হচ্ছে কি সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড এবং সবচেয়ে বেশি তোমার হচ্ছে কি গ্রহণযোগ্য। ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলে দেখো, তোমরা উত্তর দিচ্ছ না কেন? যারা ক্লাস করছো বাকিরা একজন একজন দুজন দিচ্ছ শুধু। তোমরা কিন্তু সাবমিট কিন্তু খুব কমজন করেছিলে, তোমরা মক টেস্টটা মাত্র 7জন না 9জন করেছিলে সাবমিট। ঠিক আছে, তোমরা এত কমজন সাবমিট ভুটানি করছো। মনে হচ্ছে না, প্ল্যান্ট ফিজিওলজি। বলছে হ্যাঁ, হ্যাঁ বলো। ওই বলছি স্যার, স্যার হ্যাঁ বলো। বলছি ওই মার্কস কে কত পেয়েছে ওটা একটু দেখানো হয়েছে? না দেখানো হয়নি, আমি দেখাইনি এই কারণ আমি ভাবলাম যে একটু দেরি হোক, সবাই জয়েন করুক তারপরে দেখাবো। ঠিক আছে, হ্যাঁ আর রূপালী কি বলছিলে? হ্যাঁ বলছি স্যার এটা মানে আজকে কি মক টেস্টের প্রশ্ন দেওয়া ছিল? দেখো তুমি গ্রুপ দেখো, খুলে হোয়াটসঅ্যাপ খোলো। ও আচ্ছা আচ্ছা, মানে এটা মানে প্ল্যান্ট ফিজিওলজির বোধহয় বোটানি থেকে না? হ্যাঁ, আচ্ছা।
ঠিক আছে। দেখো, ফটোসিনথেটিক পিগমেন্টস ফাউন্ড ইন দ্য ক্লোরোপ্লাস্ট ওকার্স ইন ডেস। তো দেখতেই পাচ্ছ যে ফটোসিনথেটিক পিগমেন্ট যেটা ক্লোরোপ্লাস্টে কোথায় থাকে, থাইলাকয়েড থাইলাকয়েড মেমব্রেন। মেমব্রেনস, নাকি প্লাস্টোগ্লোবিউলস, নাকি ম্যাট্রিক্স ক্লোরোপ্লাস্ট এনভেলাপ। তো সবাই তোমরা জানো এটা বেসিক্যালি কোথায় থাকে, অপশন এ স্যার। থাইলাকয়েড। অপশন এ ঠিক। আচ্ছা, ফেরিডক্সিন ইজ এন কনস্টিটিউয়েন্ট অফ ড্যাশ। ফেরিডক্সিন কার কনস্টিটিউয়েন্ট হিসাবে কাজ করে? PS1, PS2, হিল রিঅ্যাকশন, নাকি পিস PS1। 600? তাহলে ফেরিডক্সিন হচ্ছে কি বেসিক্যালি তোমরা জানো যে PS1 এর একটা কম্পোনেন্ট হিসাবে কাজ করে। চলো এবার কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ডিটারমাইন দ্য রেট অফ ট্রান্সপিরেশন ইন প্লান্টস। অর্থাৎ প্ল্যান্টের যে ট্রান্সপিরেশন হয় সেই ট্রান্সপিরেশন রেটটাকে পরিমাপ করার জন্য আমরা কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করি? তো তার অপশনগুলো রয়েছে, দেখো, পোরোমিটার এন্ড হাইগ্রোমিটার, আর ফোটোমিটার, তারপর হচ্ছে অক্সানোমিটার, এবং টেনসিওমিটার বা বেরোমিটার। তো এর মধ্যে কোনটিকে আমরা ইউজ করি ফর ট্রান্সপিরেশন রেটটাকে মেজার করার জন্য? ঠিক আছে, তো তোমরা সবাই জানো ফোটোমিটার টাকে আমরা ইউজ করি ট্রান্সপিরেশন রেটটাকে আমরা মাপার জন্য। ঠিক আছে, চলো এবার বাকিগুলো তোমরা একটু বলো আমাকে। তাহলে পোরোমিটার বা হাইগ্রোমিটারটাকে আমরা কি কাজে ইউজ করি? এগুলো তোমাদের চলে এলে সমস্যা হতে পারে, তাই না? জলের তাপ মনে হচ্ছে হাইগ্রোমিটারটা। হুম। হাইগ্রোমিটারটা তাপ জলের। পোরোমিটারটাকে আমরা ইউজ করি কি জন্য? না, যে স্টোমাটাল কন্ডাকশন ও রেজিস্ট্যান্স মাপার জন্য। ঠিক আছে, বা তোমার হচ্ছে কি, হ্যাঁ, স্টোমাটাল হচ্ছে কি যে কন্ডাকশন বা আছে রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা ইউজ করি, যেটা বেসিক্যালি ওয়াটার ভেপার গ্যাসেস, এই জিনিসগুলো হচ্ছে কি স্টোমাটা কতটা ইউটিলাইজ করছে বা ইনহেল করছে তার সেই পরিমাণটাকে মাপার জন্য আমরা ইউজ করি। আর এই যে অক্সানোমিটারটাকে আমরা কি কাজে ইউজ করি? অক্সানোমিটারটাকে বৃদ্ধি 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 পরিমাপ। বাকিরা কি বলছো তোমরা? একদম ঠিকই বলেছো তুমি, এটা হচ্ছে গ্রোথ, যেটা মাপার জন্য আমরা ব্যবহার করি। আচ্ছা, এই সরি, এটা তোমার হচ্ছে কি অক্সানোমিটার। আর বেরোমিটার বা টেনসিওমিটার আমরা কি কাজে ইউজ করি? বলো। বায়ু চাপ স্যার। পারদের ওই যে বায়ুর মনে হচ্ছে চাপ বায়ু পারদের চাপ। বায়ু চাপ। বায়ুর চাপ। অ্যাটমসফিয়ারিক প্রেসার বাবা, অ্যাটমসফিয়ারিক প্রেসার। হ্যাঁ ঠিক বায়ুর আছে, চাপ। অ্যাটমসফেরিক প্রেসারটাকে মাপার জন্য আমরা ইউজ করি। তাহলে আশা করি তোমরা পারবে। তাহলে এটা হচ্ছে কি স্টোমাটাল, যে স্টোমাটাল যে তোমার কি বললাম না, স্টোমাটাল রেজিস্ট্যান্স বা স্টোমাটাল কন্ডাং কন্ডাক্টেন্স। ঠিক আছে, কন্ডাক্টেন্স বা কি বললাম, রেজিস্ট্যান্স। বেসিক্যালি কি কাজে আমরা ইউজ করি না, ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, গ্যাসেস, এগুলো কতটা পরিমাণে হচ্ছে। ফটোমিটার তো তোমরা দেখলে রেট অফ ট্রান্সপিরেশন। অক্সানোমিটার হচ্ছে প্ল্যান্টের গ্রোথ মাপার জন্য। আর টেনসিওমিটার বা বেরোমিটারটাকে আমরা ইউজ করছি কি কাজে? না, অ্যাটমসফিয়ারিক যে প্রেসার সেটাকে আমরা মেজার করার জন্য ইউজ করি। চলো কোশ্চেন নাম্বার 19, গাটেশন ইজ মেনলি ডিউ টু ড্যাশ। গাটেশন বা যেটাকে আমরা বাংলায় নিঃস্রাবণ বলি, তো এটা কি কারণে হয় সেটা জিজ্ঞাসা করছে এখানে। রুট প্রেসার। তো গাটেশন বেসিক্যালি আমরা দেখতে পাই প্ল্যান্টের ক্ষেত্রে কি জন্য না, রুট প্রেসার। যদি রুট প্রেসার হাই থাকে, তোমরা জানো যে প্ল্যান্টের যে অগ্রভাগ, ঠিক আছে, মানে লিফের যে অগ্রভাগ বা পত্র কিনারা, ঠিক আছে, কিছু স্পেশাল এপিডার্মাল সেল থাকে। স্পেশাল এপিডার্মাল সেল, যেটাকে আমরা কি বলি, হাইডাথোড। ঠিক আছে, তো এই হাইডাথোডের মাধ্যমে কি হয় না, ওয়াটার ড্রপলেট মানে জল বিন্দুগুলো রিলিজ হতে থাকে। এটা সবসময় হয় না, এটা ভোরের বেলা। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা আমরা কি দেখি, এবং এটা কিছু মনোকট প্ল্যান্ট রয়েছে তাদের ক্ষেত্রেই হয়, সবার হয় না। ঠিক আছে, মনোকট।
তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা মনে রাখবে যে এটা আছে রুট প্রেসার এর জন্য কাটেশনটা আমরা দেখতে পাবো। চলো নেক্সট কোশ্চেন। তোমরা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। চলো দেখো, তো কার্বন ডাইঅক্সাইড accepted by Kelvin cycle or C3 plants each days। ঠিক আছে, C3 প্ল্যান্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটাকে কি RUBP আছে? তাহলে আমি শুরুতেই সেখানে বলছিলাম, যখন RUBP আমি C4 প্ল্যান্ট যখন ডিসকাস করছিলাম, তোমরা জানো যে একটা এনজাইম রয়েছে তার নাম হচ্ছে রুবিস্কো। এর হচ্ছে কি তোমার বেসিক্যালি যখন কেলভিন সাইকেল হয় বা C3 সাইকেল, একটা সাবস্ট্রেট থাকে তার নাম হচ্ছে RUBP। তো তার সঙ্গে CO2টাকে বাইন্ডিং করাছে এই এনজাইমটা, দিয়ে 3PGA তৈরি করে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে উত্তর করব কোনটা? অপশন বি এরটাই করবো আমরা অ্যান্সার, যেহেতু তোমরা রয়েছে দেখতে পাচ্ছ RUBP রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমরা বলছিলে একটু অ্যান্সার গুলো কে কত নাম্বার পেয়েছো একটু দেখে দিতে, তাই তো? তাহলে এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, কারণ পরীক্ষা যদি তোমরা দিয়েছো একটু দেখিয়ে দেওয়াটা উচিত, তাই না? চলো আমি দেখিয়ে দিচ্ছি। রেসপন্স করেছে কজন? 7 জন প্ল্যান্ট ফিজিওলজিতে। ঠিক আছে, তো যারা যারা সাবমিট করেছো তার মধ্যে নাম্বারগুলো দেখে নাও। এটা বেসিক্যালি তোমার কজন, তোমার কত নাম্বারের পরীক্ষা ছিল? 60 নাম্বারের ছিল। ঠিক আছে, প্রদীপ মন্ডল পেয়েছে 50, তারপর পীযূষ পেয়েছে 50, তারপর হচ্ছে কি তোমার জুলফিকার পেয়েছে 54, সৌমেন্দ্র পেয়েছে 38, প্রিয়া পেয়েছে 28, সাগরিকা 20 এবং সুস্মিত সুমিত্রা পেয়েছে 30। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট যদি আমার নাম্বার দেখি তাহলে এখানে জুলফিকার পেয়েছে 54, এটাই হাইয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, আউট অফ 60। ওকে, তাহলে নাম্বার সবাই দেখতে পেলে, মাত্র 7 জন তোমরা সাবমিট করেছো। ঠিক আছে, চলো এখানে আমরা বাকি কোশ্চেন গুলো দেখি, আমি পরে রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে কে কত নাম্বার পেয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো। চলো এখানে চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, ডিউরিং লাইট রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিস হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনন ইজ অবজার্ভড ডিউরিং সাইক্লিক ফসফোরিলেশন এজ ওয়েল এজ দ্য নন সাইক্লিক ফসফোরিলেশন। কোশ্চেনটা আমি একটু বাংলায় তোমাদেরকে বলে দিই, যে যখন লাইট রিঅ্যাকশন হয় ফটোসিনথেসিসের ক্ষেত্রে, তখন বলছে কোন ফেনোমেনন এর ক্ষেত্রে আমরা দেখতে পাই সাইক্লিক ফটোফসফোরিলেশন, তার পাশাপাশি নন সাইক্লিক ফটোফসফোরিলেশন। ওকে, তো এখানে বলেছে রিলিজ অফ O2, ফরমেশন অফ ATP ফরমেশন। একদম ঠিকই। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি না, হচ্ছে কি তোমার এটিপি ফরমেশন। তোমরা জানো যে লাইট মানে সাইক্লিক বা নন সাইক্লিক দুটোর ক্ষেত্রেই এটিপি ফরমেশনটা কম্পালসারি হয়। আর এই যে NADPH টা কখন হয় না, যখন হচ্ছে কি শুধুমাত্র নন সাইক্লিকের ক্ষেত্রে হয়। PS1 PS2 দুটোই হচ্ছে কি তোমার নন সাইক্লিকে পার্টিসিপেট করে, সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র PS1 পার্টিসিপেট করে। আর এই যে নন সাইক্লিক ক্ষেত্রে আমরা O2 তৈরি হতে দেখতে পাই। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি না, ফরমেশন অফ এটিপি। তোমার কথাগুলো তোমরা বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। যারা নতুন আছো, কিছু জন নতুন আছে, মানে যারা ওই গ্রুপের ক্লাসটা শুরু করিনি, আমরা শুরু করবো আর কি। ঠিক আছে, কিছু আমরা ওয়েট করছি। তনয় মন্ডল, ঠিক আছে, তুমি বুঝতে পারছো উত্তরগুলো। দিলীপ কর, ওরা নতুন। হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আর দিলীপ বুঝতে পারছো? অসুবিধা হলে বলবে, ঠিক আছে? তোমাদের যেহেতু তোমাদের থিওরিটা পড়োনি, সমস্যা যদি কিছু হয় তাহলে ঠিক আছে। চলো এখানে নেক্সট কোশ্চেন দেখো। The movement of water from one cell to cortex to adjacent one is in roots is due to dash। ঠিক আছে, তো এখানে বলেছে যে ওয়াটারের যে মুভমেন্টটা ঘটে ফ্রম ওয়ান সেল অফ কর্টেক্স টু অ্যাডজাসেন্ট ওয়ান ইন রুটস। ঠিক আছে, রুটস এর ক্ষেত্রে কর্টেক্সের যে সেলগুলো রয়েছে তার পার্শ্ববর্তী সেলে যখন ওয়াটারগুলো মুভমেন্ট করে, ঠিক আছে, ইজ ডিউ টু, কি কারণে মুভমেন্ট করছে? অ্যাকুমুলেশন অফ ইনঅর্গানিক সল্ট ইন দ্য সেল, অ্যাকুমুলেশন অফ অর্গানিক কম্পাউন্ড ইন দ্য সেল, ওয়াটার পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের জন্য, নাকি কেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের জন্য। ঠিক আছে, মানে প্লান্টের একটা সেল থেকে আর একটা সেল কর্টেক্সের ক্ষেত্রে, কর্টেক্সের মধ্যে ধরো এই সেলটাতে জল আছে, তাহলে এই পার্শ্ববর্তী সেলটাতে যাবে,
তো তার জন্য একটা তো নিশ্চয়ই কিছু একটা ফোর্স বা কিছু একটা তোমার থিওরি কাজ করবে, এমনিতে যাবে না। তো সেটার জন্য এই চারটি যে অপশন বলা হলো যে কি কারণে সেই ওয়াটারটা হচ্ছে কি একটা সেল থেকে আর পার্শ্ববর্তী সেলে যাবে। তো আমি আলোচনা করি। দেখো, তো এখানে বলেছে দেখো একটা সেলের মধ্যে যখন ইনঅর্গানিক সল্ট যখন জমা হয়ে যায় নাকি অর্গানিক কম্পাউন্ড জমা হয়ে যায়, এরকম কিছু নয়। তোমরা জানো যে ওয়াটার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়, তাই না? ওয়াটার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তো এই ওয়াটার পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা যদি কোনো সেলে বেশি হয়, তাহলে পার্শ্ববর্তী সেলের মধ্যে হচ্ছে কি তোমরা জানো আমরা ইয়ে রুট মানে তোমার হচ্ছে কি যেটাকে প্রেসার পোটেনশিয়াল, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি ডিফিউশন প্রেসার ডেফিসিট, তারপর হচ্ছে কি তোমার ওয়াটার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এই যে থিওরি গুলো বেসিক্যালি কি হয় না, একটা সেল থেকে তার পার্শ্ববর্তী সেলের মধ্যে কতটা ওয়াটার পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ডিফারেন্স রয়েছে তার উপর ভিত্তি করে কি হয় না তোমার হচ্ছে ওয়াটারটা ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। তো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবার বলছে দেখো যখন এটিপি সিনথেসিস হচ্ছে তখন যে কারেক্ট সিকোয়েন্স অফ ইলেকট্রন অ্যাকসেপ্টার, ঠিক আছে, ইলেকট্রন অ্যাকসেপ্টারের যে সিকোয়েন্স গুলো থাকে সেগুলো কি কি। তো এখানে সাইটোক্রোমের বিভিন্ন যে টাইপস গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তো তোমরা সবাই জানো যে প্রথমে থাকবে সাইটোক্রোম বি, তারপরে সাইটোক্রোম তোমার হচ্ছে কি সি, তারপর এ এবং তারপর A3, ঠিক আছে। এই সিকোয়েন্সটা হচ্ছে কি আমরা ফটোসিনথেসিসের ক্ষেত্রে দেখেছিলাম। তো এই সিকোয়েন্স অনুযায়ী তোমার কি হয় না ইলেকট্রন অ্যাকসেপ্ট হচ্ছে তোমার এটিপির ক্ষেত্রে। আচ্ছা, তারপরে দেখো বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কজড বাই ডেফিসিয়েন্সি অফ মিনারেল নিউট্রিশন। এটা আমরা এই আগের ক্লাসে পড়েছিলাম, তাই না? মিনারেল নিউট্রিয়েন্টের ক্ষেত্রে পড়েছিলাম। তো এখানে বলেছে যে কোনটি ডেফিসিয়েন্সি বা অ্যাবসেন্সের জন্য নট কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ মিনারেল নিউট্রিশন, মানে মিনারেল নিউট্রিশনের ডেফিসিয়েন্সির জন্য কোনটা হয় না? ইটিওলেশন, শর্টারিং অফ দ্য ইন্টারনোড, নেক্রোসিস নাকি ক্লোরোসিস, ঠিক আছে। এটাও খুব ভালো কোশ্চেন। তোমরা জানো যে ইটিওলেশন যেটা ঘটনাটা এটা কিন্তু তার সঙ্গে কোনো মিনারেলস এর কোনো গল্প থাকে না। বাকিগুলো দেখতে পাচ্ছ তোমরা যেমন হচ্ছে কি তোমার ইন্টারনোড শর্ট হয়ে যাওয়া, নেক্রোসিস হওয়া, ক্লোরোসিস ঘটে যাওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু মিনারেলের ডেফিসিয়েন্সির জন্য ঘটে থাকে, ঠিক আছে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ইটিওলেশনের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলে রাখি ইটিওলেশন বা হচ্ছে কি ডিইটিওলেশন, ঠিক আছে, দুটো ফেনোমেনন হয়। ইটিওলেশনটা হচ্ছে কি সরাসরি হচ্ছে কি তোমার লাইটের সঙ্গে হচ্ছে জড়িত। কি বললাম বুঝতে পারলে? ইটিওলেশনটা কি বললাম সরাসরি কার সঙ্গে জড়িত না লাইটের সঙ্গে। তো এটা কি হয় বেসিক্যালি না প্ল্যান্ট গুলো হচ্ছে কি তোমার অ্যাবসেন্স অফ ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ দ্য লাইট। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। দাঁড়াও, কোনো কারণে একটা ব্লুটুথের সমস্যা হয়েছে। রেসপন্স করো একটু, শোনা আছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে, আমার ইয়ে যে সাউন্ডের ডিভাইসটা হচ্ছে কি ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, যেটা আমি বলছিলাম যে ইটিওলেশন হচ্ছে কি জিনিস না একটা প্রসেস, যে প্রসেসের ক্ষেত্রে কি হয় না যদি লাইটের যদি অ্যাবসেন্স ঘটে, ঠিক আছে, যদি লাইটের যদি অ্যাবসেন্স ঘটে তাহলে তোমরা জানো লাইটের অ্যাবসেন্স ঘটলে ক্লোরোফিল গুলো সিনথেসিস হবে না। ক্লোরোফিল যদি সিনথেসিস না হয় তাহলে সেখানে প্ল্যান্টের যে কালারটা কি হয়ে যাবে হোয়াইট কিংবা ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে, ইয়েলো কালার হয়ে যাবে বা হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেখানে তোমার একটা আনহেলদি এনভায়রনমেন্ট তৈরি করবে প্ল্যান্টের ক্ষেত্রে, সেটাকে আমরা ইটিউলেশন বলে থাকি। কি বললাম বুঝতে পারলে? তো এই প্রসেসটার জন্য দেখো কোনো মিনারেলের কোনো গল্প তো আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে মিনারেলের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। চলো, এবার বলছে যা ওয়াটার পোটেনশিয়াল এন্ড অসমোটিক ডিফারেন্ট পোটেনশিয়াল ও প্রেসার মানে সর্বোচ্চ কত হতে পারে, ঠিক আছে। তো এটা বলছে যে ওয়াটার পটেনশিয়াল এবং অসমোটিক তোমার হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে। তো এর এর যদি আমরা হচ্ছে কি মানগুলো দেখি, তোমরা জানো যে ওয়াটার পটেনশিয়াল হচ্ছে কি সর্বোচ্চ মানটা 0 হয়, তাই না, 0 হয়। আর অসমোটিক পটেনশিয়ালটা হচ্ছে কত হবে? এই কোশ্চেনটা একটু ইয়ে নেই, মানে কমপ্লিট নেই,
পোটেনশিয়াল অফ পিওর ওয়াটার আর কি, এটা পিওর ওয়াটার হবে নাকি, পিওর ওয়াটার ক্ষেত্রে তোমরা জানো ওয়াটার পোটেনশিয়াল হচ্ছে কি তোমার 0, আর অসমোটিক পোটেনশিয়াল কত হবে বলো, বলো কি হবে বলো, শোনা আছে তো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে কি হবে, অসমোটিক পোটেনশিয়ালও 0 হয়ে যাবে, ঠিক আছে, দুটোই 0 হয়, তাহলে পিওর ওয়াটারের ক্ষেত্রে অসমোটিক পোটেনশিয়াল এন্ড হচ্ছে কি তোমার ওয়াটার পোটেনশিয়াল দুটোই কিন্তু হচ্ছে কি 0 হয়ে যায়, ঠিক আছে, যদি পিওর ওয়াটার কন্ডিশনে হয়। চলো এবার দেখো, ফর এসিমিলেশন অফ ওয়ান CO2 molecule the energy required in form of ATP and NADPH2 are dash, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে একটা CO2 টাকে হচ্ছে কি তোমার ফিক্সেশন করতে গেলে বা অ্যাসিমিলেশন করতে গেলে কোটি এটিপি লাগবে এবং কোটা NADPH2 লাগবে। তো তোমরা জানো যে 6 CO2 এর জন্য কোটা লাগে, তোমাদেরকে হিসাবটা বলা হয়েছিল, তাই না, এর আগের দিনও তোমরা পড়েছিলে, কিন্তু এখানে তোমার শুধুমাত্র একটার জন্য বলেছে, কি বললাম বুঝতে পেরেছো তো? তো এখানে তোমাদের কোনটা হবে যদি কেউ মানে বুঝে থাকো তাহলে বলো। তোমাদেরকে বলা হয়েছিল যে 18টা এটিপি আর হচ্ছে কি তোমার 12টা হচ্ছে কি তোমার NADPH2 কখন লাগে না তোমার একটা গ্লুকোজ তৈরি করার জন্য, এবার একটা গ্লুকোজ তৈরি করার জন্য তোমরা জানো যে 6টা কার্বন ডাইঅক্সাইড লাগে, তাহলে 6টা কার্বন ডাইঅক্সাইডের জন্য 18টা এটিপি 12টা NADPH2। তো এখানে বলেছে একটা তোমার জন্য হচ্ছে CO2, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 18 ভাজিত 6 করলে হচ্ছে কি 3টে এটিপি লাগবে, আর 12 ভাজিত 6 করলে কত হবে, 2টো NADPH2 লাগবে, ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে, অপশন 3 হয়ে যাবে। বলো কে বুঝতে পারোনি বলো, বলো, বোঝা গেছে, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলো দেখো নেক্সট, এবার বলছে নিম্নে কোনটা ভুল আর C3 বলছে মেজ মানে ভুট্টারকে আমরা C3 প্ল্যান্ট বলি, C4 এর ক্ষেত্রে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়, কেলভিন সাইকেলের ক্ষেত্রে PGA তৈরি হয়, আর হচ্ছে কি তোমার HN স্লেক সাইকেল যেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনটা ভুল হবে, না প্রথমেরটা ভুল আছে, কারণ C3 প্ল্যান্টের ভুট্টা হচ্ছে কি তোমার মেজ হচ্ছে কি ধরনের প্ল্যান্ট, C4 প্ল্যান্ট, তাই তো, আমি ঠিক বলছি তো? তাহলে হচ্ছে কি এটা ভুট্টাটা হচ্ছে কি তোমার C4 প্ল্যান্ট, কিন্তু এখানে দিয়েছে C3 প্ল্যান্ট। C3 প্ল্যান্ট নর্মালি আমাদের আমজাম কাঁঠাল এই সমস্ত প্ল্যান্টগুলো হয়ে থাকে। তো এখানে উত্তরটা হয়ে যাবে কি অপশন এরটা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। কি ব্যাপার তোমরা সবাই চুপচাপ হয়ে গেলে কেন, তোমরা একটু চুপচাপ হয়ে গেলে না? চলো দেখো নেক্সট কোশ্চেন, কেম উদ্ভিদের পত্ররন্ধ্র সর্বদা যে অবস্থায় থাকে, কেম তোমরা জানো যে ক্যাসব্রেসিয়ান অ্যাসিড মেটাবলিজম যে সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে হয়, বিশেষ করে যারা জেরোফাইটিক প্ল্যান্ট হয়, জেরোফাইটিক প্ল্যান্ট। এই জেরোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে তোমরা জানো যে এদের ক্ষেত্রে আমরা কেম প্ল্যান্ট বলি সিএটা হবে সি। ফটোসিনথেসিসের উপর ভিত্তি করে। তো বলছে পত্ররন্ধ্র সর্বদা যে অবস্থায় থাকে, আর অলওয়েজ ওপেন ডিউরিং দ্য ডে অ্যান্ড ক্লোজ এট নাইট, ওপেন ডিউরিং দ্য নাইট অ্যান্ড ক্লোজ ডিউরিং দ্য ডে, নাকি নেভার ওপেন। তো তোমরা জানো যে ক্যাম্প উদ্ভিদের ক্ষেত্রে একটা স্পেশাল মেকানিজমস দেখা যায়, এদের ক্ষেত্রে কি হয় না ডে টাইমে যখন ডে পিরিয়ড হয় তখন হচ্ছে ক্লোজ থাকে, আর নাইটে কি হয় না নাইটে হচ্ছে তোমার ওপেন, ঠিক আছে। তার কারণ 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 কি বলতে পারবে, এটা করার পিছনে কারণ কি, কি কারণে করে কেউ বলতে পারবে, এর পিছনে কারণটা কি? কি রোধ করার জন্য? হুম, টা যাতে কম হয়। দেখো প্রথম কথা হচ্ছে কি এরা জেরোফাইটিক প্ল্যান্ট, এরা এদের ক্ষেত্রে দিনের বেলায় টেম্পারেচারটা প্রায় 50 কাছাকাছি চলে যায়। তো এই 50 ডিগ্রি টেম্পারেচারে যদি এরা স্টোমাটাটাকে ওপেন করে তাহলে দুটো জিনিস ঘটবে। প্রথম কথা হচ্ছে কি তোমার রুবিস্কো এনজাইমের ক্ষেত্রে অক্সিজেনেজ প্রপার্টি কাজ করবে, C2 সাইকেল হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি ট্রান্সপিরেশনটা এতটাই হবে, ট্রান্সপিরেশন, যে ওয়াটার আর বেঁচে থাকবে না, ওয়াটার গুলো সব ওয়াটার ভেপার হয়ে রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এমনি জেরোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে বেঁচে থাকা খুবই চ্যালেঞ্জের মুখে থাকে তারা, কারণ ওয়াটারের ডেফিসিয়েন্সি ওখানে খুবই বেশি।
তো যদি তারা এখানে ফটোসিনথেসিস করার জন্য দিনের বেলায় ট্রান্সপিরেশন মানে তোমার স্টোমাটাকে ওপেন রাখে, তাহলে ট্রান্সপিরেশনের কারণে ওয়াটার তো সব বেরিয়ে যাবে, উপরন্তু তোমার C2 সাইকেলটা হয়ে যাবে। তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য এদের মধ্যে একটা ইভলিউশন প্রসেস আমরা দেখতে পাই। তো যার কারণে এরা কি করে দিনের বেলায় স্টোমাটা গুলোকে বন্ধ রাখে এবং রাতের বেলায় স্টোমাটাকে খুলে সেগুলোকে গ্রহণ করে নেয়। ঠিক আছে, তো অতএব ওখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা ফটোসিনথেসিস পার্টটা তোমরা পড়েছিলে থিওরিটা, তোমরা আশা করি বুঝতে পেরেছো, তাই না? বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে? মিস করে দিলাম। চলো এবার বলছে ডিফারেন্সিয়েশন অফ সুট ইজ কন্ট্রোলড বাই। ঠিক আছে, সুটের যে ডিফারেন্সিয়েশন হয় সেটা হচ্ছে কে কন্ট্রোল করছে না, এখানে বলছে যে হাই অক্সিন ইজ টু সাইটোকাইন রেশিও, হাই সাইটোকাইনিন অক্সিন, সাইটোকাইনিন বাই হচ্ছে কি অক্সিন রেশিও, এটাকে তোমরা এইভাবে লিখো A/C, এটা হাই, অপশন এ। বি তে বলেছে দেখো সাইটোকাইন বাই অক্সিন রেশিওটা হাই, সি তে বলেছে হাই অক্সিন সাইটোকাইনিন, ঠিক আছে, জিবারেলিন, জিবারেলিন বাই অক্সিন রেশিওটা বেশি। ডি তে বলেছে কি জিবারেলিন বাই সাইটোকাইনিনটা হচ্ছে কি তোমার বেশি। তো তোমরা জানো যে জিবারেলিন কিন্তু সুট ডিফারেন্সিয়েশনে কাজে দিবে না, তাহলে অপশন সি আর ডি এটা বাদ চলে গেল, বাকি পড়ে থাকলো কি অপশন এ আর বি। তো এখানে তোমরা জানো যে যখন আমরা সুটে ডিফারেন্সিয়েশন হয়, তো তখন হচ্ছে কি আমাদের কোন হরমোনটাকে বেশি দিতে হয়, অক্সিন না হচ্ছে কি তোমার আহ তোমার হচ্ছে কি সাইটোকাইনিন, কোনটা বেশি লাগবে? সাইটোকাইনিন। আমরা আমরা শুটিং হরমোন আর রুটিং হরমোন পড়েছি, তাই না? তো সেক্ষেত্রে এখানে দেখো রুটিং হরমোন হিসাবে আমরা জানি অক্সিনকে রুটিং আমরা হরমোন বলি। তো সেক্ষেত্রে দেখো এখানে সাইটোকাইনিনের পরিমাণটা বেশি থাকতে হবে, তাহলে এই যে রেশিওটা দেখতে পাচ্ছ, এই রেশিওটা বেশি মানে কি অক্সিন হচ্ছে কম সাইটোকাইনিন বেশি, তাই না? অক্সিন বাই সাইটোকাইনিন যদি আমরা লিখে যদি চিহ্ন দিয়ে উপরে বুঝাই, তাহলে এই রেশিও বেশি হওয়া মানে কি, মানটা বেশি হওয়া মানে কি অক্সিনটা মানে এই যে লব আর হরের যে কনসেপ্টটা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, অক্সিনটা মানটা বেশি আর সাইটোকাইনটা কম, সরি অক্সিনের মানটা কম আর সাইটোকাইনটা বেশি, তবে গিয়ে আমরা এ, ভুল বলে ফেলছি, অক্সিনের মানটা বেশি সাইটোকাইনের কম, তাহলে এর এই এই অপশনটার মানে কি অক্সিনটা বেশি সাইটোকাইনিন কম, কিন্তু আমার লাগবে কি সাইটোকাইনিন বেশি, তাহলে অপশন এটা হয়ে বাদ চলে গেল। আর এই রেশিও মানে কি, তাহলে সাইটোকাইনিন বেশি অক্সিন কম, তাহলে অক্সিন যদি কম সাইটোকাইনিন বেশি যদি থাকে, তাহলে এই কন্ডিশনে কি তৈরি হবে, সুট তৈরি হবে। আর প্রথম অপশনের সাপেক্ষে কি তৈরি হবে না, রুট তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর সুট করে মানে কি কাণ্ড? শুট মানে হচ্ছে কি কাণ্ড নয় বাবা, মাটির উপরে প্লান্টের যে পার্টটা থাকে পুরোটাকেই শুট বলা হয়। ও কি বললাম আচ্ছা বুঝতে আচ্ছা, পেরেছেন? রুট আর শুট। আচ্ছা হ্যাঁ, মানে মাটির উপরে প্লান্টের যে অংশ দেখা যায়, যা যা দেখা যায় সবটাকেই মিলিয়ে বলা হয় শুট, মানে শুটের মধ্যে লিভ, স্টেম, ফ্লাওয়ার, ফ্রুট সবটাই মিলিয়ে হচ্ছে শুট। ঠিক আছে, চলো তাহলে ডিফারেন্সিয়েশন করতে সাইটোকাইনিনটা বেশি লাগে। ইয়েস, শুট তৈরি করার জন্য সাইটোকাইনিন বেশি অক্সিন কম, রুট তৈরি করার জন্য অক্সিন বেশি সাইটোকাইনিন কম। ঠিক আছে, এই রেশিওটাকে মেনটেন করে টিস্যু কালচার করা হয়। ঠিক আছে, তাহলে কিন্তু স্যার এখানে আমরা পড়েছিলাম যে অগ্রভাগে অক্সিন বেশি থাকে, মানে কাণ্ডের আরে অগ্রভাগে ওটা ওটা থাকে বেশি। ঠিক আছে, এটা তো আমরা বলছি যে শুট ডিফারেন্সিয়েশনের জন্য ওটা থাকে বেশি। বেসিক্যালি তোমরা জানো যে অক্সিন শুধু যে অগ্রভাগে থাকে বেশি তা নয়, রুট টিপ আর শুট টিপে বেশি থাকে। কি বললাম বুঝতে পারলে? অক্সিন যেটা এটা রুট টিপেও বেশি থাকবে আর শুট টিপেও বেশি থাকবে, টিপ পোর্শনে, টিপ অগ্রভাগে। কিন্তু হচ্ছে কি তোমার এটা তো অলরেডি, কিন্তু যখন ডিফারেন্সিয়েশন হচ্ছে শুট ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, যখন ধরো আমরা একটা টিস্যু কালচার করছি, আমরা কেলাস তৈরি করলাম, কেলাস তৈরি করার পরে এই কেলাসে যখন আমরা এই অক্সিন বাই সাইটোকাইনিন যে রেশিওটা যদি বেশি দিই, তাহলে এই কেলাস থেকে রুট তৈরি হয়ে যাবে। আর যদি আমরা যদি সাইটোকাইনিন বেশি অক্সিন কম দিয়ে দিই, তাহলে সেখানে কিন্তু শুট তৈরি হয়ে যাবে। আর যদি আমরা দুটোকে তৈরি করতে চাই, তাহলে এটাকে ইকুয়াল কন্ডিশনে দিতে হয় কম্পোজিশনে, তখন সেটা প্ল্যানলেট তৈরি হয়ে যাবে, কেলাস থেকে কি হয়ে যাবে, প্ল্যানলেট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি এই রেশিওটাকে আমরা মেনটেন করি ফর টিস্যু কালচারের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল? চলো নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন প্ল্যান্ট ফিজিওলজি থেকে।
The translocation of organic solutes in sieve tube membranes is supported by this cytoplasmic streaming, root pressure and transpiration pool, P protein, mass flow involved in carrier and ATP. ঠিক আছে, এখানে বলেছে যে ট্রান্সলোকেশন অফ অর্গানিক সলিউটস ইন সিভ টিউবস মেমব্রেন। তো এটা কিভাবে হচ্ছে কি কাজ করছে তার জন্য 4টি অপশন বলা হলো। তো তোমরা সবাই জানো এখানে যে পি প্রোটিন রয়েছে না সিভ টিউবের ক্ষেত্রে, এটাই হচ্ছে কি তোমার অর্গানিক সলিউটের যে ট্রান্সলোকেশনের জন্য পার্টিসিপেট করে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো প্ল্যান্ট ফিজিওলজি থেকে যে 30টি কোশ্চেন ছিল আমরা কভার আপ করলাম। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকটা উত্তর ভালো করে বুঝতে পেরেছো, কারণ আজকে আমরা প্রত্যেকটা কোশ্চেনটাকে আমরা কম বেশি ডিসকাস করার চেষ্টা করেছি। ঠিক আছে, যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়, বিশেষ করে যারা নতুন রয়েছে তারা যদি থিওরিটা পড়েনি, তো এই জন্য তাদের জন্য আমরা থিওরিটাকে মানে কোশ্চেনের যে অ্যান্সার গুলোকে আমরা একটু ডিসকাস করে দিলাম। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ওটা প্ল্যান্ট ফিজিওলজিটা দেওয়া ছিল না, রিপ্রোডাক্টিভ ফিজিওলজিটা দেওয়া আছে। দুটো দেওয়া ছিল না? না, এই যে 2016 এসএসসি এসএসসি 9 10 আমি দেখে নিয়েছিলাম। যা, বেশ, তাহলে সেন্ড করতে ভুলে গেছি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি এই কারণে দিয়েছিলাম না, কারণ হচ্ছে কি যেহেতু মানে তোমরা হচ্ছে কি প্ল্যান্ট ফিজিওলজিটা পড়েছিলে না, এই জন্য দিইনি। রিপ্রোডাক্টিভ ফিজিওলজিটা হ্যাঁ হ্যাঁ